ওয়েলকাম ব্যাক। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বা ব্যবসায় প্রশাসন অনুষদ বা বিবিএ ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য হালদা পাবলিকেশন 3টা সিরিজ ভিডিও নিয়ে আসতেছে। আজকে হচ্ছে প্রথম ভিডিওতে আমরা দেখব 2026-27 ভর্তি সেশনের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় আমরা কি কি নিয়ম অনুসরণ করতে হবে এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কতটি করে আসন আছে, কি কি বিষয়ের উপরে পরীক্ষা হয়, নম্বর বন্টন কত এবং রিয়েল প্রশ্নটা কেমন আমরা সেটা দেখব প্রথম যে ভিডিও সেটাতে। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব যে রিয়েল যে প্রশ্ন সেটার সমাধান, অর্থাৎ আমরা একদম এক্সপ্লেনেশন সহকারে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দিব দ্বিতীয় ভিডিওতে। আর তৃতীয় ভিডিওতে আমরা হচ্ছে যে একটা 8 উইকস প্ল্যান তোমাদেরকে দিব, যে প্ল্যানে তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমরা সি ইউনিটে ইজিলি চান্স করে নিতে পারবা। তাহলে আশা করি তোমরা 3টা ভিডিও দেখবা। এখন হচ্ছে আমরা প্রথম ভিডিওর যে টপিক সেটা কভার করব। ওকে, তাহলে আমাদের যে সি ইউনিট সেখানে আমরা যারা 26-27 সেশনে ভর্তি পরীক্ষা দিব তাদেরকে মনে রাখতে হবে যে এই বিবিএ ফ্যাকাল্টির প্রত্যেকটা সাবজেক্ট যেগুলোতে তোমরা ভর্তি হবা সেগুলোতে হচ্ছে যে 4 বছর মেয়াদী কোর্স চালু আছে। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে 4 বছর মেয়াদী কোর্স। এখন এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসনগুলো আমরা একটু দেখে নিই, যে আসলে আমরা যে ভর্তি হব সেখানে আসলে কোন সাবজেক্টে আমাদের জন্য কতটা করে আসন আছে আমরা এখন সেটা একটু দেখে নিব। ওকে, তো আমি এটা একটু উপরের দিকে নিতে চাচ্ছিলাম, হ্যাঁ নিতে পারছি। ফলে আমাদের একটু খেয়াল করতে হবে, আমাদের অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা এটাতে ব্যবসায় শিক্ষা যারা পড়েছো ইন্টারমিডিয়েটে তাদের জন্য 50টা আসন আছে। বিজ্ঞানে যারা পড়েছিলা মানে আর্টস সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য 40টা আসন আছে। আর মানবিক থেকে যারা পড়েছিলা তাদের জন্য 10টা আসন আছে। কিন্তু মোট আসন হচ্ছে যে 100টা। এগুলো সব সাধারণ আসন, কোটা ব্যতীত। কোটাও কিন্তু কিছু কিছু আসন আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। একইভাবে ম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্টে তোমরা যারা ভর্তি হতে চাও তাদের জন্য, ব্যবসায় শিক্ষার যারা শিক্ষার্থী তাদের জন্য, মানে যাদের ইন্টারমিডিয়েটে ছিল তোমরা কমার্সে তাদের জন্য 50টা সিট আছে। যারা বিজ্ঞানে ছিল তাদের জন্য 26টা, আর যারা মানবিক তাদের জন্য 4টা, মোট 80টা। একইভাবে তোমার ফাইন্যান্স বিভাগে কমার্সের জন্য 75, সায়েন্সের জন্য 20, মানবিকের জন্য 5। মার্কেটিং ডিপার্টমেন্টে কমার্সের জন্য 60টি আসন, সায়েন্সের জন্য 15টি আসন, মানবিকের জন্য 5টি আসন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে HRM বলি, এই ডিপার্টমেন্টে কমার্সের জন্য আসন আছে 35টা, সায়েন্সের জন্য 30টা এবং আর্টসের জন্য 5টা আসন আছে। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে কমার্সের জন্য 60টা, বিজ্ঞানের জন্য 15টা, আর যারা আর্টসে পড়েছিল তাদের জন্য 5টা আসন আছে। ফলে কমার্সের স্টুডেন্টদের জন্য মোট সাধারণ আসন 330টা, সায়েন্সের স্টুডেন্টদের জন্য মোট সাধারণ আসন 146টা, আর মানবিকের যারা স্টুডেন্ট তাদের জন্য মোট আসন 34টা, আর সবগুলো কম্বাইন করলে হয় 510টা আসন। এখন এই আসনগুলো আমি গতবারের যে ভর্তি পরীক্ষা অর্থাৎ 2025-26 সেশনের যে ভর্তি পরীক্ষা সেখান থেকে নিয়েছি এই আসনগুলো। তো আমাদের 2026-27 যে ভর্তি পরীক্ষা সেখানেও আশা করি আমি আসনগুলো প্রায় সেম থাকবে, এবং এই সি ইউনিটের ভর্তি পরীক্ষার যত মেকানিজম, হ্যাঁ, জিপিএ যেটা চায় ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট হিসেবে, সেটা ছাড়া আমার কাছে মনে হয় বাকি সবগুলো তথ্যই প্রায় কাছাকাছি থাকবে। ঠিক আছে, ফলে আমরা এটা ক্লিয়ার। এখন আমরা দেখব, আমরা কিন্তু আসল প্রশ্নটাও দেখব। হ্যাঁ, আসল প্রশ্নটা দেখব আমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, ফলে আমরা একটু দেখি যে আবেদনের যোগ্যতা আসলে কি। তো যারা সেকেন্ড টাইমার তাদের জন্য আবেদনের যোগ্যতা একরকম, আর যারা ফার্স্ট টাইমার তাদের জন্য আবেদনের যোগ্যতা কিন্তু অন্যরকম। আবার যারা ব্যবসায় শিক্ষা গ্রুপে বা মানবিকের তাদের জন্য একরকম, আবার বিজ্ঞানের যারা স্টুডেন্ট তাদের জন্য অন্যরকম। তোমার ন্যূনতম যোগ্যতা লাগে, জিপিএ লাগে ন্যূনতম ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য বা আবেদন করার জন্য। তো যাদের হচ্ছে যে তোমরা মাধ্যমিক 2023 বা 24 মানে এসএসসি 2023 বা 24
এবং এইচএসসি যাদের 25 কিংবা 26 তারাই শুধু পরীক্ষা দিতে পারবা। এর আগে যদি তোমার এসএসসি যদি 2022 হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না। তাহলে এসএসসি 22 বা তার আগের হলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না, তুমি যে বিভাগের হোক তো হও অথবা তোমার জিপিএ যতই হোক, ঠিক আছে। এখন যারা সেকেন্ড টাইমার অর্থাৎ 2025 সালে এইচএসসি পাস করছো, 2025 সালে এইচএসসি পাস করছো, তাদের যারা কমার্স কিংবা আর্টসে পড়েছিলা তাদের এসএসসিতে জিপিএ এবং এইচএসসিতে জিপিএ আলাদা করে 3.50 করে লাগবে। মানে সেকেন্ড টাইমারদের জন্য জিপিএ একটু বেশি লাগবে, কিন্তু আবার মোট জিপিএ হতে হবে 7.50। তাহলে কমার্স এবং আর্টসের স্টুডেন্ট যারা 2025 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল তাদেরকে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, আবার দুইটা মিলে যোগ করলে 7.50 হতে হবে। ওকে। আর যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ তাদেরকে এসএসসিতে 3.50 আর এইচএসসিতে 3 জিপিএ লাগবে এবং মোট যোগ করলে 7 লাগবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কমার্স এবং আর্টসের জন্য। এখন এই বিষয়টা কিন্তু আসলে আমি যদিও এখানে 2025 এবং 26 লিখে জিপিএটা স্পেসিফিক করে দিছি, কিন্তু এটা কিন্তু গতবারের সার্কুলারে এরকম ছিল, গতবারের সার্কুলারে, ঠিক আছে। এখানে 2024 ছিল, এখানে 2025 ছিল, ঠিক আছে। তো আমি এটাকে আপডেট করে দিছি আর কি। তো এখন যখন সার্কুলার দিবে, সি ইউনিটের যখন সার্কুলার দিবে তখন এই জিপিএটা কিন্তু একটু ভিন্ন হতে পারে, একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। বাট এটা হচ্ছে গতবারের যে সার্কুলার সেটার অনুসারে আমি বানিয়েছি, ঠিক আছে। আবার যারা সায়েন্সের স্টুডেন্ট একটু খেয়াল রাখতে হবে, তো তারা 2025 সালে হলে একরকম হবে, 25 সালে এইচএসসি পাস, আর 26 সালে এইচএসসি পাস হলে অন্যরকম হবে, অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য জিপিএ একটু বেশি চাওয়া হয়। তো সায়েন্সের স্টুডেন্টদের জন্য গতবার এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 চেয়েছিল এবং মোট জিপিএ চাইছিল 8। আর যারা সেকেন্ড টাইমার ছিল এটা তাদের জন্য, কিন্তু যারা প্রথমবার ছিল সেকেন্ড টাইমার ছিল না, অর্থাৎ যারা 2025 সালের তোমার ভর্তি পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার না, তাদের জন্য এসএসসিতে 3.50 আর এইচএসসিতে 3 চাওয়া হয়েছিল, আর মোট চাওয়া হয়েছিল 7.50। এখন এটা এবার হয়তো একটু চেঞ্জ হতে পারে, জিপিএটা একটু কি হতে পারে, তোমরা একটা কমন একটা আইডিয়া রাখো যে তোমাদের জিপিএ যদি এটার কাছাকাছি থাকে ধরে নিতে পারো যে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তো আমার দৃষ্টিতে সি ইউনিটে তোমাদের জিপিএ, তুমি সায়েন্স কমার্স আর্টস যেখানেই পড়ো, তোমার জিপিএ যদি প্রত্যেকটাতে 3.50 উপরে থাকে তাহলে তুমি অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে পারবা, এটা আমার দৃষ্টিতে। হ্যাঁ, তুমি যে গ্রুপের হও না কেন, মানে এইবার 2026 সালের কথা বলতেছি, এটা তো 2025 সালের যে সার্কুলার সেটার অনুসারে আমি দিয়েছি। হ্যাঁ, কিন্তু 26 সালে আমার কাছে মনে হচ্ছে 3.50 যারা থাকবে প্রত্যেকটাতে তারা অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে পারবা। এছাড়া ও লেভেল এবং এ লেভেলেরও কিন্তু স্পেসিফিক কিছু কথাবার্তা সার্কুলার ছিল, সেটা আমি এখানে বলি নাই। হ্যাঁ, এটা আমাদের এখানে এ লেভেল এবং ও লেভেলের স্টুডেন্ট খুব কম থাকে, সেই জন্য আমি এটা দেখাই নাই। আচ্ছা, আমি এখান থেকে বেরিয়ে আসলে লাভ নাই। ফলে আমাদের এবার দেখতে হবে নম্বর বন্টনটা কেমন, ঠিক আছে, কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন আসে। আমি একদম তোমাদেরকে এই প্রশ্ন এটা ব্যাখ্যা করার পরে রিয়েল প্রশ্নটা তোমাদেরকে দেখাবো, একদম রিয়েল প্রশ্নটা কেমন আসে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষার মোট নম্বর হয় 100, কিন্তু মোট প্রশ্ন থাকে 65টা। একটু খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। মোট নম্বর কিন্তু এই মোট নম্বর কিন্তু 100, কিন্তু প্রশ্ন থাকে কয়টা? 65টা। কিভাবে একটু খেয়াল করো। আমি ইংরেজিটা পরে ব্যাখ্যা করব, আগে বিশ্লেষণ দক্ষতা বা অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং বা ম্যাথ যেটা সেটাকে ব্যাখ্যা করব, ঠিক আছে। এই দুইটাকে আমি একটু আগে বলবো, ঠিক আছে। একটু খেয়াল করো, বিশ্লেষণ দক্ষতা বা অ্যানালিটিক্যাল স্কিলে প্রশ্ন থাকে হচ্ছে যে সি ইউনিটে 15টা এবং একটাতে 2 নাম্বার করে, একটা প্রশ্নে 2 নাম্বার করে। হ্যাঁ, এগুলো সব এমসিকিউ প্রশ্ন, একটাতে 2 নাম্বার করে প্রশ্ন থাকে, ফলে নম্বর হয় 30। তাহলে অ্যানালিটিক্যাল স্কিলে 15টা প্রশ্নে 30, একইভাবে ম্যাথমেটিক্স বা প্রবলেম সলভিংয়ে 15টা প্রশ্নে 30 নাম্বার হয়। এখন এখানে প্রবলেম সলভিং বলতে আসলে জেনারেল ম্যাথ থেকে দেয়। হ্যাঁ, মানে আমরা পাটিগণিত থেকে বেশি দেয়, উচ্চগণিত খুব অল্প পরিমাণে অঙ্ক দেয়। উচ্চগণিত বলতেছি জ্যামিতি এবং হচ্ছে যে বীজগণিত থেকে অল্প অঙ্ক দেয়,
কিন্তু বেশিরভাগ প্রশ্নই পাটিগণিত থেকে দেয়, প্রবলেম সলভিং পার্টটাতে, ঠিক আছে। তাহলে এখানে এটা মূলত আমি বলবো ম্যাথ, এই ম্যাথে 15টা প্রশ্নে 30 নাম্বার, অ্যানালিটিক্যাল স্কিলে 15টা প্রশ্নে 30 নাম্বার। তাহলে এবার আসি ইংলিশে। ইংলিশের 3টা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ সলিউশন, আরেকটা পার্ট থাকে গ্রামার, আরেকটা পার্ট থাকে ভোকাবুলারি। ভোকাবুলারিতে 15টা প্রশ্ন থাকে, গ্রামারে 15টা প্রশ্ন থাকে, রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ যেটা সেখানে 5টা প্রশ্ন থাকে। এখন এখন খেয়াল করতে হবে, প্যাসেজে যে 5টা প্রশ্ন সেখানে একটা প্রশ্নে 2 নাম্বার করে থাকে, ফলে মোট নাম্বার হয় প্যাসেজে 10, 5টা প্রশ্নে 10 নাম্বার। গ্রামারে 15টা প্রশ্নে 1 নাম্বার করে, ফলে 15 নাম্বার। ভোকাবুলারিতেও 15টা প্রশ্নে 1 নাম্বার করে থাকে, ফলে সেখানেও 15 নাম্বার। ফলে ইংলিশের মোট প্রশ্ন হয় 35টা। কিভাবে? কারণ গ্রামার 15টা, ভোকাবুলারি 15টা, প্যাসেজের 5টা, তাহলে মোট প্রশ্ন কয়টা? 35টা। কিন্তু নাম্বার কত? নাম্বার হচ্ছে যে এখানে হচ্ছে 30 নাম্বার আর এখানে হচ্ছে 10 নাম্বার, ফলে নাম্বার হয়ে যায় 40। ফলে ইংলিশে 40 নাম্বার কিন্তু প্রশ্ন 35টা, ঠিক আছে। তো এখন আমরা মোট প্রশ্নের সংখ্যা যোগ করলে হয় 65 আর মোট নম্বর যোগ করলে হয় 100। তাহলে ইংলিশটা আরেকবার বলে দিই, ইংলিশে একটু ঝামেলা, সেটা হচ্ছে প্যাসেজে হচ্ছে যে একটা প্রশ্নে 2 নাম্বার করে আর বাকি পার্টে হচ্ছে যে একটা প্রশ্নে 1 নাম্বার করে, ফলে মোট প্রশ্ন 35টা কিন্তু নাম্বার হচ্ছে 40। আর অ্যানালিটিক্যাল স্কিল এবং ম্যাথমেটিক্সে প্রশ্ন 15টা করে থাকে এবং প্রত্যেকটা 2 নাম্বার করে, ফলে মোট নাম্বার হয়ে যায় 30 করে 60 নাম্বার, ঠিক আছে। এখন 5 নাম্বার কত? ইংলিশে ন্যূনতম 13 পেতে হবে, নাহলে তোমার ওয়েমারে নাম আসবে না, তুমি ফেল ডাইরেক্ট। বিশ্লেষণ দক্ষতায়ও সেম, তোমাকে ন্যূনতম 10 পেতে হবে, নাহলে তোমার নাম আসবে না রেজাল্টে। মনে করো তুমি ম্যাথে তুমি 30 নাম্বার পাইলা, বাট অ্যানালিটিক্যাল স্কিলে 8 পাইলা, তাহলে তোমার নাম আসবে না, রেজাল্ট শিটে তোমার নাম আসবে না। তোমার নাম আসতে হলে মিনিমাম এই নাম্বারটা তোমাকে তুলতে হবে। ম্যাথে মিনিমাম 10, অ্যানালিটিক্যাল স্কিলে মিনিমাম 10 এবং ইংলিশে মিনিমাম 13 নাম্বার তোমাকে তুলতে হবে। এগুলো যদি তোমার না থাকে, মিনিমাম নাম্বারগুলো না থাকে, তাহলে তোমার নাম রেজাল্ট শিটে আসবে না। এখন তুমি যদি আবার টোটাল 40 না পাও, তাও তোমার নাম রেজাল্ট শিটে আসবে না। এখন 2 নাম্বারের যে প্রশ্ন সেগুলো যদি তুমি একটা ভুল করো, তাহলে তোমার 0.50 নাম্বার কাটা যাবে, আর যেগুলো 1 নাম্বারের প্রশ্ন সেগুলোর একটা ভুল করলে তোমার 0.25 নাম্বার কাটা যাবে। আবার তুমি যদি সেকেন্ড টাইমার হও, তাহলে তোমার যে মোট নাম্বার তুমি যেটা পাবা সেখান থেকে 3 নাম্বার কেটে রেখে দিবে। সেকেন্ড টাইমারদের একদিকে যেমন জিপিএ বেশি লাগে, অন্যদিকে তারা পরীক্ষা অ্যাটেন্ড করলে 3 নাম্বার কেটে রেখে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা চলো যে একেবারে রিয়েল কোশ্চেনটা কেমন সেটা দেখি। তো আমরা বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশে 35টা প্রশ্ন আসে। তো এই 35টা প্রশ্ন আমরা এখানে প্রথমে ইংলিশ সাবজেক্টটা নিয়ে এসেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ইংলিশের যে 35টা প্রশ্ন, সেখানে গ্রামার থেকে প্রশ্ন এসেছে 15টা, ভোকাবুলারি থেকে প্রশ্ন এসেছে 15টা, এই যে এখানকার প্রশ্নগুলো ভোকাবুলারি থেকে। আর প্যাসেজ, এই যে এটা হচ্ছে প্যাসেজ, প্যাসেজ থেকে প্রশ্ন এসেছে 5টা। এখন এই প্যাসেজের যে প্রশ্নগুলো সেখানে হচ্ছে যে একটাতে 2 নাম্বার করে, ঠিক আছে। আর বাকিগুলোতে গ্রামার এবং ভোকাবুলারি এখানে প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার করে। তাহলে মোট প্রশ্ন কয়টা হলো? মোট প্রশ্ন হচ্ছে যে গ্রামারে 15টা, ভোকাবুলারি 15টা, প্যাসেজে 5টা, তাহলে মোট প্রশ্ন হয়ে গেল 35টা। কিন্তু মোট নাম্বার কত? মোট নাম্বার হচ্ছে যে গ্রামারে 15, ভোকাবুলারিতে 15 আর প্যাসেজে হচ্ছে 10 নাম্বার, কারণ প্যাসেজে একটাতে 2 নাম্বার করে, তাহলে মোট নাম্বার হয়ে গেল 40। তাহলে মোট নাম্বার 40 ইংলিশে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মোট 35টা। এবার আমরা অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো একটু দেখব, অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং এর যে মার্ক ডিস্ট্রিবিউশন এবং প্রশ্নটা কেমন সেটা দেখব। তো এখানে বলে রাখি যে ইংলিশে হচ্ছে যে গ্রামারের প্রশ্নগুলো গ্রামারের বিভিন্ন সেগমেন্ট থেকে আসে, ভোকাবুলারিগুলো সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এবং কি সেন্টেন্সের মধ্যে ভোকাবুলারি দিয়ে দেয়, ওয়ার্ড দিয়ে দেয়, সেটার মিনিং বের করতে বলে বা সেটাতে কোনো এরর আছে কিনা সেটা বের করতে বলে, ফলে ভোকাবুলারি পার্টটা একটু তুলনামূলক কঠিন। তাহলে এবার আমরা দেখব হচ্ছে অন্য যে সাবজেক্টগুলো সেগুলো।
তাহলে আমি এই দুইটা কোশ্চেনকে ছোট করে ফেললাম, আর আমার অ্যানালিটিক্যাল স্কিলের যে প্রশ্ন সেটাকে আমি একটু নেই। এটা হচ্ছে আমার অ্যানালিটিক্যাল স্কিলের প্রশ্ন, এটা একটু আমি বড় করে দেই। আর এটা হচ্ছে আমার ইংলিশের, এটা হচ্ছে আমার প্রবলেম সলভিং এর প্রশ্ন, এটাও আমি একটু বড় করে নেই, কারণ আমাদের কোশ্চেনগুলো দেখা ছাড়া আমাদের আসলে আইডিয়া হবে না, একদম রিয়েল কোশ্চেনগুলো এই জন্য আমি দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল স্কিলের কোশ্চেন, আর এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর কোশ্চেন। আমরা যদি একটু লক্ষ্য করি মনোযোগ দিয়ে, প্রবলেম সলভিং এর যে পার্টটা এই যে এখান থেকে শুরু হয়েছে 11 নম্বর প্রশ্ন থেকে, 11 নম্বর প্রশ্ন থেকে এই প্রবলেম সলভিং এর প্রশ্ন ইংরেজিতেও হয় এবং সবার শেষে আবার বাংলাতেও দেওয়া থাকে। এই যে প্রবলেম সলভিং এর প্রশ্ন 51 থেকে আবার বাংলাতেও দেওয়া আছে। কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলের প্রশ্ন শুধুমাত্র ইংলিশ ভার্সনে থাকে, অ্যানালিটিক্যাল স্কিল প্রশ্নটা শুধুমাত্র ইংলিশ ভার্সনে থাকে, আর প্রবলেম সলভিং এর প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে থাকে। তো আপনারা বা যদি আপনাদের ইংলিশ কঠিন লাগে আপনারা বাংলাটা বুঝে বুঝে অঙ্কগুলো করবেন। প্রবলেম সলভিং মূলত অঙ্ক, প্রবলেম সলভিং হচ্ছে মূলত অঙ্ক, আর অ্যানালিটিক্যাল স্কিল হচ্ছে মূলত আইকিউ বা তার চেয়ে একটু আপডেট বা আর একটু হার্ড লেভেলের, এবং সবগুলো ইংলিশ দেওয়া থাকে। তাহলে অ্যানালিটিক্যাল স্কিলে প্রশ্ন হচ্ছে 15টা, আর প্রবলেম সলভিংয়েও প্রশ্ন হচ্ছে 15টা। তো অ্যানালিটিক্যাল স্কিলে যে 15টা প্রশ্ন, সেখানে একটাতে 2 নাম্বার করে, ফলে সেখানে হচ্ছে 30 নাম্বার। আর প্রবলেম সলভিং যে প্রশ্নগুলো 15টা প্রশ্ন, সেখানেও সেমভাবে প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে, ফলে সেখানেও আপনার একটা প্রশ্নে 2 নাম্বার করে হওয়ার কারণে সেখানেও কিন্তু মোট 30 নাম্বার। তাহলে প্রবলেম সলভিং এ 30 নাম্বার, অ্যানালিটিক্যালে 30 নাম্বার, আর ইংলিশে 40 নাম্বার, মোট নাম্বার কত হলো 100। কিন্তু মোট প্রশ্ন কতটা হলো? ইংলিশে মোট প্রশ্ন আমরা দেখেছিলাম 35টা, আর অ্যানালিটিক্যাল স্কিলে 15টা, প্রবলেম সলভিং এ 15টা, ফলে মোট প্রশ্ন হয় মূলত 65টা। কারণ হচ্ছে যে ইংলিশে ছিল 35 প্রশ্ন, 35টা প্রশ্ন, অ্যানালিটিক্যাল স্কিলে 15টা, আর প্রবলেম সলভিং এ 15টা, তাহলে মোট প্রশ্ন হয় 65টা। তাহলে মোট 65টা প্রশ্নে আমরা একদম প্রমাণ পেয়ে গেলাম যে মোট 65টা প্রশ্নের মধ্যে আমাকে 100 নাম্বার দিয়ে দিচ্ছে। ফলে এখানে 2 নাম্বারের যে কোশ্চেনগুলো এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2 নাম্বারের কোশ্চেন একটা যদি ভুল হয় আপনার 0.50 নাম্বার কাটা যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে তোমরা সি ইউনিটের প্রস্তুতির জন্য কি বই পড়বা? তোমরা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলের জন্য বা মানসিক দক্ষতার জন্য বা বিশ্লেষণ দক্ষতার জন্য হালদা পাবলিকেশনের হালদা আইকিউ বইটা কালেক্ট করবা। এটাতে হচ্ছে যে টপিক ওয়াইজ অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, সবগুলো টপিক, এবং বাংলা এবং ইংলিশে কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে, বাংলা এবং ইংলিশে। আর প্রবলেম সলভিং বা ম্যাথমেটিক্সের জন্য তোমরা সমাধান করবা হচ্ছে এই বইটা, তোমরা হচ্ছে যে এই বইটা কালেকশনে রাখবা হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য, ঠিক আছে? এটাতেও চ্যাপ্টার ওয়াইজ, যেমন হচ্ছে যে তোমার সুদ আসল, লাভ ক্ষতি, মানে পাটিগণিতের যে অধ্যায়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনুপাত সমানুপাত অধ্যায় আকারে দেওয়া আছে, তাহলে তোমাদের জন্য প্রস্তুতি নিতে সহজ হবে।